গল্পের নাম প্রাক্তনের শেষ দেখা। গল্প লেখিকা শ্রীলা আচার্য। বহুদিন বাদে দেশে ফিরলাম। এতগুলো বছর দেশের বাইরে থেকে মনটা একটু ভিনদেশি হয়ে গেছে। কম করে 5 বছর বাদে ফিরলাম। সব কিছুই অনেক পরিবর্তন হয়ে গেছে। লাগেজগুলো স্টেশন থেকে ট্যাক্সিতে তুলে বসলাম। ড্রাইভারকে বললাম, এসিটা একটু জোরে দিও। ট্যাক্সির ড্রাইভার বছর 20-22-এর ইয়াং ছেলে। আমি উঠতেই গাড়িতে গান চালিয়ে দিল, সেই সাজন সিনেমাটার গান। একে একে বাজিগর, কোয়েলা, ক্রিমিনালের গানটা শুরু হতেই তার মুখটা ভেসে উঠল। তিনি আবার 90-এর দশকের গানের খুব ভক্ত ছিলেন। গাড়িটা পাড়ার গলির ভিতরে ঢুকতেই মনটা আবার একবার নড়ে গেল। মনে মনে বললাম, তুমিও কি পাল্টে গেছো? গাড়ি এসে থামলো বাড়ির সামনে। গাড়ি থেকে নামলাম। কলিং বেল বাজাতেই বাবা এসে দরজা খুলল। মাকে ডাক দিল, দেখো তোমার ছোট ছেলে এসে গেছে। দেখলাম বছর 6-এর একটা বাচ্চা ছেলে ছুটে এসে দাঁড়ালো। চোখে অনেক প্রশ্ন। এই লোকটাই কি তাহলে তার কাকাই? এই ছোট্ট ভদ্রলোককে বছর দেড়েকে দেখেছিলাম। আজ উনি ক্লাস 1-এ পড়েন। মা এলো, জড়িয়ে ধরে বলল, বাবা আয়, ঘরে আয় বাবা। ঘরে ঢুকলাম। বেশ গোছানো ঘর, টিপটাপ। দাদা আজ বাড়িতে। আমি আসবো বলেই আজ অফিসে যাইনি। মা পুনুর মাকে হাঁক পারল, কী রে পুনুর মা, রান্নাঘর থেকে জল মিষ্টিটা নিয়ে আয়। আমি তো সব সাজিয়ে গুছিয়ে রেখে এলাম। আমি অবশ্য পুনুর মাকে আশা করিনি, তাও সেই এলো। মা আমার গায়ে মাথায় হাত বোলাচ্ছে। বাবা বলল, যা স্নান করে ফ্রেশ হয়ে নে। আমিও বাধ্য ছেলের মতন গুটি গুটি পায়ে উঠে আমার ঘরে গেলাম। দেখলাম বেশ সাজানো গোছানো ঘর। বুঝলাম এ তারই কাজ। সে ছাড়া এমন করে কেউ আমার ঘর গোছাবে না। বাথরুমে গেলাম। স্নান সেরে ঘরে বসে আছি। নিচে রান্নাঘর থেকে সেই পরিচিত মাছের ঝালের গন্ধ। অবশ্যই এই গন্ধ মায়ের হাতে রান্নার নয়, তার হাতেরই রান্নার গন্ধ। বলা বাহুল্য, প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল, এখনও তার দেখা পাইনি। খুব ইচ্ছে করছিল তাকে দেখতে, কতদিন দেখিনি। বিছানার চাদরটায় হাত বোলালাম। মনে হলো বলছে, তোমার জন্যই তো এই সাদা চাদরটা পেতেছি। তোমার যে সাদা রং ভারী পছন্দের। দাদা এসে ডাকলো, কী রে, আসতে পারি? হ্যাঁ দাদা আয়। কেমন আছিস? আগে হলে বলতাম খুব ভালো, আজ আর পারলাম না। শুধু বললাম ভালো আছি। টুকটাক কথা বলে দাদাকে বললাম, খুব ঘুম পাচ্ছে, সারা রাত ট্রেনের জার্নি, একটু ঘুমিয়ে নিই। 6 বছরের ভদ্রলোক আমায় দেখছে চুপ করে। কাছে ডাকলাম, এই দিকে এসো। তোমার নাম দেবর্ষী তো? ভদ্রলোক ছোট ছোট দাঁত বের করে একগাল হেসে বলল, আমিও তোমার নাম জানি। তোমার নাম ঋদ্ধি। তুমি আমার কাকাই হও। মুখে কোনো কথা বলতে পারলাম না। ওকে জড়িয়ে ধরলাম। সবাই একে একে কথা বলে যাচ্ছে, কিন্তু সে এখনও চোখের দেখা দিল না। বুঝলাম 5 বছর আগের অভিমান আজও বুকে বেঁধে রেখেছে। কিন্তু পরিবর্তনটা বড়ই অপ্রত্যাশিত। এতটা পরিবর্তন হবে এ আশা সত্যি করিনি। বিছানা থেকে উঠে বসলাম। বেশ মেঘলা অন্ধকার, ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু ছাদে গেলাম। ছাদে পা রাখবো, প্রথম তাকে দেখলাম। এক পিঠ শ্যাম্পু করা চুলে কাপড় মেলছে। এখনও চুলে যত্ন করে হেয়ার সিরাম লাগায়। আগের দিন কালবৈশাখী হয়েছে, এখনও বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। আমি দরজার পাশ থেকে তার দিকে চেয়ে রইলাম। আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছে। আমি ছাদে উঠলাম। আমায় সে দেখল, কিন্তু এক পলক দেখেই নিজের কাজে মন দিল। মনে মনে বললাম, এত তাচ্ছিল্য! নিজেকে যেন এক অচেনা পুরুষ মনে হলো প্রথম তার কাছে। কারণ আর কিছুই না, শাড়ির আঁচলটা বুকের কাছে সরে গিয়েছিল। আমায় দেখেই ঠিক করে নিল তড়িঘড়ি। আমি ছাদে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেতে লাগলাম। সে নিচে নেমে গেল। কিছুক্ষণ বাদে মা ডাক দিল, খেয়ে নিবি আয়। খাবার টেবিলে আমি আর দাদা বসলাম। বাবা আগেই খেয়ে নিয়েছিল। দেখলাম সব বাটি করে সাজিয়ে খেতে দিয়েছে, যাতে কোনো খাবার পুনরায় চাইতে না হয়। তাই বাটিতে পর্যাপ্তভাবে সাজানো। মা সামনে বসে, কী রে, ভাত দিই?
এতদিন পরে তার খাবার খেয়ে অমৃত লাগছিল। আশা করেছিলাম একবার সামনে এসে দাঁড়াবে। যেদিন চলে গিয়েছিলাম সেদিনও এইভাবে খেতে দিয়েছিল। শেষ পাতে চাটনি দিয়ে গেল একবার। এতক্ষণে তার একবার মাত্র গলার স্বর শুনলাম, তাও নিজের ছেলের উদ্দেশ্যে। খেয়ে উঠে কিছুক্ষণ বসে থাকলাম। কিছুই না, ভাবছিলাম তার হাসি মুখটা একবার যদি দেখতে পাই। কিন্তু বাবা ডাক দিল, ঋদ্ধি এদিকে শোন। বিকেল গড়ালো, গভীর ঘুমে মগ্ন আমি। কখন 6টা বেজে গেছে বুঝিনি। ঘুম ভাঙল তার ডাকে। উফ, কানটা যেন এটারই অপেক্ষা করছিল। সন্ধে হয়ে গেছে, উঠে বসো, সন্ধে দেব। উঠে বসলাম। কথা বলতে যাব, সে ঘর থেকে বেরিয়ে গেল। ঠাকুর ঘরে শাঁখ বাজাতে সে ব্যস্ত। ঘুম থেকে উঠে বুঝলাম বাড়িতে কেউ নেই। মা বাবা ইভিনিং ওয়াকে বেরিয়েছে, দাদা কোনো কাজে, আর ছোট ভদ্রলোক বাড়িতে নেই। রান্নাঘরে শুধু পুনুর মা ছিল। আমায় দেখে বলল, ছোটদা, বৌদিকে বলো রুটি করে দিয়ে হটপটে রেখে দিয়েছি, আমি এখন আসলাম। পুনুর মা বিদায় নিতে মন বলল একবার ঠাকুর ঘরের দিকে যেতে হলো না। সে সিঁড়ি দিয়ে নিচে নামছে। জিজ্ঞাসা করল, চা খাবে? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ দাও। চা দিয়ে টেবিলে রেখে সে চলে যাচ্ছে দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। হাতটা চেপে ধরলাম। হাতটা ছাড়ো, লাগছে আমার। দেখলাম সেই কাটা জায়গায় হাত দিয়ে ফেলেছি। এখনও যন্ত্রণা হয়? হ্যাঁ হয়, জানোই তো, শিরার কাটা, যন্ত্রণাটা হওয়া স্বাভাবিক। আরও একটু কাছে এগিয়ে গেলাম। কেন নিজেকে সেদিন এত কষ্ট দিয়েছিলে? মরব বলে। চোখ দুটো আজও জলে ছলছল করছে। এক ফোঁটা জল আমার হাতের উপর এসে পড়ল। বুঝলাম আজও ক্ষমা করেনি সে। জিজ্ঞেস করলাম, কেমন আছো? সে বলল, যেমন দেখছো। আর একটু কথা বলতে যাব, সে বলল, দেবর্ষীকে আঁকার স্কুল থেকে আনতে যাব, দরজাটা লক করে দিও। একবার ভাবলাম বলি, আমি যাব সঙ্গে, কিন্তু ওর কঠিন জল ভরা চোখের দিকে তাকিয়ে আর সাহস হলো না। একটা সবুজ সাদা কম্বিনেশনের হ্যান্ডলুম শাড়ি পরে একটা লম্বা বিনুনি ঝুলিয়ে চলে গেল। আমি তাকিয়ে রইলাম। সারা বাড়ি ফাঁকা। নিজের ঘরে গিয়ে চুপ করে শুয়ে রইলাম। স্মৃতি রোমন্থন করতে এখন বেশ ভালোই লাগে। ঋদ্ধি নিজের ঘরের বারান্দায় এসে দাঁড়ায়, সিগারেটটা জ্বালিয়ে নিচের দিকে তাকায়। দেবস্মিতা যাচ্ছে দেখতে পায়, এক দৃষ্টে তাকিয়ে থাকে ওর দিকে। আস্তে আস্তে দেবস্মিতা রাস্তার কোণে মিলিয়ে যায়। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ঋদ্ধি ফিরে যায় 10 বছর আগে। ঋদ্ধি আর দেবস্মিতা সমবয়সী। ঋদ্ধি সবে চাকরি পেয়েছে, দেবস্মিতাও চাকরির চেষ্টায়। এক বন্ধুর দিদির বিয়েতে পরিচয় দেবস্মিতার সাথে। আলাপ পরিচয় বোঝা যায় দুজনেই সমবয়সী। বিয়ে বাড়িতে প্রথম কথা শুরু, তারপর কথা বলার পরিমাণ বাড়তে থাকে। ফোন নম্বর আদান প্রদান তো স্বাভাবিকভাবেই হয়ে গিয়েছিল। 2-1 মাসের মধ্যে দেবস্মিতাও ভালো চাকরি পেয়ে যায়। এখন প্রেম একটু মজবুত আকার নেয়। ঋদ্ধি তো যেন দেবস্মিতাকে চোখে হারায়। 3 মাস ফোনেই চলে কথা বলা, প্রেম অপ্রেম। একদিন ঠিক করে ওরা দেখা করবে। প্রথম দেখা। দেবস্মিতা এসেছে রেড ব্ল্যাক চেক টপ আর ব্লু কটন জিন্স প্যান্টে। ঋদ্ধি তো চোখ ফেরাতে পারছে না। প্রথম সাক্ষাৎ, তাও আবার 3 মাস পরে। সেই বিয়ে বাড়িতে দেখা। যাই হোক, যাত্রা শুরু হলো দুটো জীবনের। দেবস্মিতার এক অদ্ভুত প্রশ্ন, আমায় কি সত্যিই ভালোবাসো? কেন, তোমার কি মনে হচ্ছে? মনে হওয়ার কিছু নেই, শুধু একটা প্রশ্ন করেছি। ঋদ্ধি দেবস্মিতার হাত দুটো ধরে বলে, খুব ভালোবাসি, প্লিজ আমায় ছেড়ে যেও না। ঋদ্ধির চোখে প্রথম অনাবিল ভালোবাসা দেখেছিল দেবস্মিতা। পারেনি নিজেকে আটকে রাখতে। সিনেমা হলের আবছা অন্ধকারে ঋদ্ধি ঠোঁটে আটকে রাখে নিজের ঠোঁটকে। ভারী সুন্দর মুহূর্ত ছিল সেদিন। দেবস্মিতার নরম হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে পুরো সিনেমাটা দেখেছিল ঋদ্ধি। দুজনেরই বয়স 24-এর মতন। ভালোবাসা তখন অন্যরকম লাগছে দুজনের। প্রথম দেখা হবার দিন কয়েক পরই ঋদ্ধি খবর দিল যে তাকে কাজের সূত্রে বাইরে চলে যেতে হবে। দেবস্মিতার চোখে জল। ভালোবাসার মানুষ দূরে চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে বইকি, কিন্তু কিছু করার নেই। ঋদ্ধির ভালো কেরিয়ারের জন্য দেবস্মিতাকে এইটুকু তো কষ্ট মানতেই হবে।
যাওয়ার আগের দিন দেখা হলো দুজনের। ঋদ্ধি কথা দিল, স্মিতা, চিরকাল তোমার হয়েই থাকবো। অপেক্ষা করবে তো আমার জন্য? ঋদ্ধির বুকে মুখ গুঁজে চুপ করে ঘন ঘন নিঃশ্বাসের শব্দে দেবস্মিতা বুঝিয়েছিল, আমি শুধু তোমার হয়েই থাকতে চাই। ভাবতে ভাবতে ঋদ্ধির চোখ ছলছল করে ওঠে। কলিং বেল বাজছে। মা বাবা এসে গেছে ইভিনিং ওয়াক সেরে। মা ঘরে ঢুকেই জিজ্ঞেস করলো, চা খেয়েছিস? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। কী রে, ঘর অন্ধকার? স্মিতা আলো জ্বালিয়ে যায়নি? জ্বালিয়েছিল, তোমরা কেউ ছিলে না, তাই আমি অফ করে দিয়েছি। মা এলো আমার ঘরে। হ্যাঁ রে বাবু, এবার একটা বিয়ে কর। এতদিন তো হলো, এবার সংসারী হ। এত দূরে পড়ে থাকিস, চিন্তা তো হয়। কি জানো তো, ব্যাচেলার্স লাইফের মজাটাই আলাদা, কোনো টেনশন নেই। দাদাকে দেখেছিস তো, কি সুন্দর সংসার করছে। সবার দ্বারা সব কিছু হয় না মা, এই বেশ ভালো আছি। মা কাজের খবর, অন্যান্য খবর নিয়ে চলে গেল। আমি আবার পুরনো স্মৃতিতে ফিরে যেতে লাগলাম। তখন সবেমাত্র কলকাতার বাইরে গেছি, নতুন জায়গা, কিন্তু মনটা পড়ে রয়েছে দেবস্মিতার কাছে। ওর সেই হাসি, সেই ছেলে মানুষই, সেই অভিমান। কোনো অন্য মেয়ের সাথে কথা বললেই কাকাতুয়ার বুলি থেমে যেত। তখন খুব রাগ হতো মেয়েটার উপর। এখন বুঝি কাছের মানুষকে হারানোর ভয় বা ভীতি কতটা। নিজের আপনজন পর হয়ে গেলে সে যে কী কষ্ট, সেটা এখন প্রতি মুহূর্তে বুঝতে পারে ঋদ্ধি। একদিন তো ঋদ্ধিও তাই করেছিল দেবস্মিতাকে। প্রথম বাড়ি থেকে দূরে, স্মিতার থেকে দূরে, একা একটা ফ্ল্যাট ভাড়া করে থাকা শুরু করেছিলাম। সকালবেলা স্মিতার গুড মর্নিং মেসেজ দেখে বিছানা ছাড়তাম। সারাদিন অফিসের ব্যস্ততার মাঝে টুকটাক কথাবার্তা চলতই। দুপ্রান্তের দূরত্ব যত বেশি, মনের দূরত্ব কিন্তু মোটেও ছিল না। স্মিতা আমায় অন্ধের মতন বিশ্বাস করত, কিন্তু বিশ্বাস ভাঙলাম আমি। আজ বুঝি কত বড় ভুল করেছিলাম। অফিসেই আলাপ হলো রিনির সাথে। বেশ আকর্ষণীয় মেয়ে, বাকচপলতা যথেষ্ট, সুন্দর মেকআপে নিজেকে বেশ গুছানো সুন্দরী বানিয়ে রেখেছে। বাঙালি মেয়ে, সহজভাবেই বন্ধুত্ব বেড়ে উঠল। আর তার ফল হলো স্মিতার সাথে দূরত্ব। একটা সময় হলো যখন স্মিতার সকালের গুড মর্নিংটা বড়ই অস্বস্তিকর লাগতে শুরু করলো। রাতের পর রাত আমার ফোন ব্যস্ত। আমার ফোনে তখন স্মিতার ওয়েটিং কল। মনে হলো স্মিতা একটা ক্ষুদ্র জীব, যাকে যখন ইচ্ছা উপড়ে ফেলা যায়। আমার প্রকৃত ভালোবাসা যেন রিনি। এতদিন যেন রিনিরই অপেক্ষা করে এসেছি। রিনির প্রেমের জোয়ারে তখন আমি ভেসেই চলেছি। স্মিতা রোজ নিয়ম করে ফোন করত, ধরতাম না, ধরার ইচ্ছেও যেন হারিয়ে যাচ্ছিল। হঠাৎ কোনো দিন স্মিতার ফোন ধরে ফেললেও খারাপ ব্যবহারটা আমিই করতাম। চোখের জলে ডুকরে উঠত স্মিতা। এত দুর্বোধ্য ব্যবহার কেন করতাম আজও বুঝি না। এটুকু বুঝি, সত্যি ভালোবাসা চলে যাওয়ার পরই বোঝা যায় থাকতে তার প্রকৃত মর্যাদা কেউ দিই না। আমিও সেটাই করেছিলাম। স্মিতার সেই নিখাত ভালোবাসাকে খুব নৃশংসভাবে রোজ খুঁচিয়ে খুঁচিয়ে খুন করতাম আমি। সেদিন বুঝিনি কতটা যন্ত্রণা হতো স্মিতার। আজ নিজে প্রতি পদে বুঝি কতটা কষ্ট দিয়েছে মেয়েটাকে। বারান্দায় দাঁড়িয়ে ভাবতে ভাবতে আমাদের বাড়ির সর্বকনিষ্ঠ ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার পাশে। ওর মুখটা ঠিক স্মিতার মতন, টানা টানা বড় বড় চোখ। কোলে নিলাম। তুমি আঁকা শিখতে গিয়েছিলে? হ্যাঁ, আজ তো মাম্মা বাড়ি আছে, তাই মাম্মা গিয়েছিল আমায় আনতে। জানি স্মিতা আজও চাকরি করে। স্মিতা চাইলেই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারত, কিন্তু যায়নি শুধু আমার জন্য। আমার আর ওর অজান্তেই ওর এই বাড়িতে বউ হয়ে আসা। কিন্তু কেন যে সব গুলিয়ে গেল বুঝলাম না। মনে মনে ভাবি, সেই আমাদের বাড়িতেই এলে, কেন তুমি আমার হলে না? পিছন থেকে ডাক শুনলাম, ঋষি চলো, পড়তে চলো। একটু অযাচিত হয়েই বললাম, আজ একটু থাক না ও আমার কাছে। দেখলাম দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ না করেই চলে গেল সে। ঋষির সাথে সময়টা ভালোই কাটলো কিছুক্ষণ। তারপর বসলাম কিছু অফিসের কাজ নিয়ে। রাত 10:30। ঋষিমশাই ঘুমিয়ে পড়েছেন। আমিও কখন ঘুমের জগতে চলে গেছি। গায়ে একটু হালকা ঠেলা লাগলো। ওঠো, খেতে দিয়েছি। অনেক দিন বাদে সেই আদর ভরা ডাকটা শুনলাম। জানি না কতটা আদর ছিল ডাকটায়, তাও ভালো লাগলো।
জিজ্ঞেস করলাম, দাদা কোথায়? ব্যবসার কাজে বাইরে গেছে, আজ ফিরবে না। বুঝলাম কোথায় গেছে। সত্যিটা আমিও জানি, কিন্তু আজ ওকে সান্ত্বনা দেওয়ার কিছুই নেই আমার কাছে। মা বাবা খেয়ে নিয়েছে, অনেকক্ষণ ধরে ডাকছিল, সাড়া পাইনি, তাই বাধ্য হলাম তোমার ঘরে আসতে। আমি কি বারণ করেছি কোনো দিন? অনেক বড় বারণ করেছিলে, মনে করে দেখো। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলাম, কেমন আছো সুহা? সুহা দেবস্মিতার ডাক নাম, আমি এই নামেই ওকে ডাকতে পছন্দ করতাম। কি জানতে চাইছো? একটু বসবে? খাবারগুলো টেবিলে রয়েছে, ঢাকা দেওয়া নেই, খেতে চলো। স্মিতা এখন খুব কম বাক্য ব্যয় করে। আগে এই মেয়েই কথার ফুলঝুরি ছুটিয়ে দিত। আর কোনো কথা বলার অবকাশ রাখল না স্মিতা। ঘর থেকে বেরিয়ে এলো। প্রতি মুহূর্তে এই না বলা অপমান আমায় যে কতটা ভিতর ভিতর কাঁদাচ্ছে সে আমিই জানি। খেতে বসলাম, মনটা আবার হারিয়ে গেল। স্মিতার সাথে শেষ কথাগুলো বেশি মনে পড়ছে। বেশ কদিন ধরে রিনির সাথে প্রেম পর্ব চলছিল। স্মিতা তখন ব্রাত্য। একদিন ঠিক করলাম স্মিতার সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলব। স্মিতার ফোন আসতেই ঝড়ের মতন আছড়ে পড়লাম। সম্পর্ক শেষ এই কথাটা বলতে স্মিতা হাউ হাউ করে কেঁদে উঠল। সেদিন ওর চোখের জলটাকে বড়ই অসহ্য লাগছিল। ফোন কেটে দিলাম। পরপর 15 দিন টানা স্মিতা ফোন করেছিল, একদিনও ধরিনি। একদিন ফোন, SMS সব থেমে গেল। আমি তখন রিনির প্রেমের জোয়ারে ভেসে বেড়াচ্ছি। একদিন মায়ের ফোন এলো, বাবু দাদার জন্য মেয়ে দেখেছি, পাকা কথা বলতে যাব, প্লিজ 2 দিন ছুটি নিয়ে আয়। আনন্দে নেচে উঠলাম। একমাত্র দাদার বিয়ে, 4 দিনের ছুটি নিয়ে নাচতে নাচতে চলে এলাম বাড়ি। গেলাম মেয়ে দেখতে, কিন্তু বাড়ির সামনে যেতেই সব আনন্দ কোথায় হারিয়ে গেল। পাত্রী আর কেউ নাই, স্মিতা। মায়ের তো হবু বৌমাকে অসম্ভব পছন্দ। মা সোনার হার দিয়ে আশীর্বাদ করে এলো। আমি শুধু চুপ। স্মিতা আমার মুখের দিকে একবারও তাকায়নি। সারা বাড়িতে হই হই, বাড়ির বড় ছেলের বিয়ে নিয়ে। বিয়ের 3 দিন আগে আমি বাড়ি এসেছি। মাঝরাতে দাদার সাথে মা বাবার তুমুল কথা কাটাকাটি। ঘুম চোখে উঠে গিয়ে শুনি, মা আমি এই বিয়ে করতে পারবো না। কেন? কি খারাপ আছে মেয়েটার? খারাপ তো বলিনি, শুধু এটাই বলছি আমি নূপুরকে নিয়ে থাকতে চাই। ওকে আমি ভালোবাসি। বিয়ে হলে দেখবি ঠিক সংসারী হয়ে যাবি। জোর করো না মা, বিয়ে করলে মেয়েটার ক্ষতি। তুই না বিয়ে করলে আমাদের মরা মুখ দেখিস। আমি নিরুত্তর। আমি কি করলাম? স্মিতার জীবন শেষ হচ্ছে দেখছি, তাও কিছু বলতে পারছি না। ভাবলাম সেই রাতেই স্মিতাকে ফোন করে জানাই সব, কিন্তু স্মিতা আমার কোনো কথা শোনার অপেক্ষায় নেই। কিছু না শুনেই ফোন কেটে দিল। দিব্যি 3 দিন পরে দাদার হাত ধরে বউ হয়ে এই বাড়িতে এলো। আমি ছোট দেওর হলেও ও আমায় কথা বলার কোনো সুযোগই দিত না। বউ ভাত মিটল। রাতে স্মিতার দাদার ফুলশয্যা। রাত 1টায় দরজা বন্ধ হয়ে গেল। পরের দিন বুঝলাম সব ওলটপালট হয়ে গেছে। দাদা তার পুরনো সম্পর্ক নিয়ে ব্যস্ত রইল। বাড়ির ব্যবসার কাজ মিটিয়ে প্রায় দিনই নূপুরদির বাড়িতে রাত কাটাত। স্মিতা তার চাকরির সংসার সামলাচ্ছে। স্মিতা সব বুঝেও চুপ করে থাকত। দাদা কিন্তু কোনো ত্রুটি রাখত না স্মিতার। তাই বলে নূপুরদির বাড়ি যাওয়াটাও পছন্দ করত না। মাঝে মধ্যে অশান্তি হতো। তুমুল অশান্তি হতে শুরু করলো। স্মিতা আর কোনোভাবেই দাদার সাথে থাকতে নারাজ। আমি জানতাম স্মিতা খুব অভিমানী, তাই বলে ওকে কিছু বলার অধিকার আমি নিজেই হারিয়েছি। স্মিতা বাপের বাড়ি চলে গেল। জানিয়ে গেল ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে। মা বাড়িতে কান্নাকাটি। কারণ একটাই, মা নূপুরদিকে পছন্দ নয়। নূপুরদি দাদার সাথে পড়তো। নূপুরদি ডিভোর্সি। দাদা তাকে নিয়ে সংসার করতে চেয়েছিল। ভাগ্যের পরিহাসে স্মিতা কিছু না জেনেও এই সংসারের প্যাঁচে ঢুকে পড়ল। মায়ের স্ট্রোক হলো। মায়ের শরীরের অবস্থা খুব খারাপ। অগত্যা বাধ্য হলাম স্মিতার বাড়ি গিয়ে তাকে ফিরিয়ে আনতে। স্মিতার বাড়িতে ঢুকলাম মাথা নিচু করেই। সেদিন বুঝেছি আমি যে সমস্ত কাজের অপরাধী আমি। স্মিতাকে বললাম, সুহা ফিরে চলো, মা অসুস্থ। সেদিন একটা কথাই বলেছিল, কেন এমন করলে? অঝরে কাঁদছিল।
বুঝলাম সব যন্ত্রণা একাই ভোগ করছে, আমরা শুধু দর্শক। কাঁধে হাত রেখে বলেছিলাম, আমার মা অসুস্থ, আমার মায়ের জন্য ফিরে চলো। কথা দিচ্ছি সারা জীবন তোমার হাত ছাড়ব না, যেভাবেই হোক এক হবই। দাদা তার ভালোবাসা নিয়ে ভালো থাকুক, কিন্তু তুমি কাঁদলে বড় কষ্ট হয় আমার। ক্ষমা করে দাও, সমস্ত অপমানের জন্য শাস্তি দিও, কিন্তু ফিরে চলো। বাড়ি গিয়েই সব পরিষ্কার করে বলবো। আমার ভুল শুধরাতে দাও। আমার কথাকে বিশ্বাস করে স্মিতা ফিরে এসেছিল। ফিরে আসার কিছুদিনের মধ্যে বোঝা গেল স্মিতার গর্ভে কেউ আসতে চলেছে। মা সুস্থ হয়ে উঠল, কিন্তু আমি একটু আবার পরিবর্তন হয়ে গেলাম। নতুন এক প্রেমে মত্ত হয়ে উঠেছিলাম। আমি বহু প্রেমে নিজেকে ভরিয়ে রাখতে খুব স্বচ্ছন্দ বোধ করতাম। স্মিতার গর্ভে দাদার সন্তান, এটা মানতেই পারছিলাম না। স্মিতা প্রথম খবরটা আমায় দিতে এসেছিল। অকথ্য ভাষায় অপমান করেছিলাম সেদিন। দাদার সাথে যখন সব আছে তখন আমার কি প্রয়োজন? এ তোমার দাদার নয়, তোমার সন্তান। বাজে কথা বলার জায়গা পাও না? তোমায় বলবো না তা কাকে বলবো? সেদিনই তুমি তো জোর করে অমনি আমার কাঁধে বন্দুক রেখে দিলে। দেখো গিয়ে দাদার সাথে কবে কি করেছো। তোমার দাদার সাথে যাই সম্পর্ক হোক না কেন, এটা তোমার সন্তান, সেটা আমি জানি। সব তুমি অস্বীকার করতে পারো, সেই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। যেদিন প্রথম তোমার দাদা আমার ছুঁয়েছিল সেদিন তো বাধা দাওনি। যেদিন বিয়ে করছিলাম একবারও তো বলনি সবার সামনে আমায় ভালোবাসো। চুপ করে সব দেখছিলে, আমার রাতের পর রাত কাঁদিয়েছিলে। মনে পড়ে দিনগুলো? সেদিন কি তোমার কান্নাকে বুকে নিয়ে মরে যেতাম? এটাই চেয়েছিলে? শোনো স্মিতা, আমায় আর বিরক্ত করো না। ডিভোর্স নেব বললাম যখন, তখন কেন আমায় নিজের ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে আনলে? আবার নতুন করে সংসার পাতার স্বপ্ন দেখিয়ে আবার কাছে এলে। আমার জীবনে তুমিই প্রথম ভালোবাসা। তোমার দাদা নূপুরকে নিয়ে সুখে থাকুক, এই ভেবেই তো চলে গিয়েছিলাম। তোমার কথার কি কোনো দাম নেই ঋদ্ধি? আমি কালই চলে যাব, বিরক্ত করবে না। স্মিতা সেদিন প্রথম আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, কারণ শুধু আমি। আমার জন্য সেদিন ওর অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল। হাতের শিরা কেটে বসল। দাদা ভেবেছিল স্মিতা হয়তো সন্তান চায় না, কিন্তু স্মিতা সেদিন রাগে দুঃখে ক্ষোভে নিজেকে শেষ করতে চেয়েছিল। খাওয়া হয়ে যেতে স্মিতা বলল, তোমার প্লেটটা দাও। সম্বিত ফিরল আমার। আমায় কি আজও ক্ষমা করনি সুহা? আমি ঋষিকে নিয়ে ভালো আছি। আমি ফিরে এসেছি, শেষবার সুযোগ দাও। স্মিতা টেবিলের প্লেটগুলো সিঙ্কে রেখে ঘরের দিকে এগিয়ে গেল। আমিও পিছন পিছন গেলাম। ঋষি ঘুমাচ্ছে। দেখলাম স্মিতার ঘরে দুটো লাগেজ ব্যাগ, একটা ট্রলিতে নিজের আর ঋষির জামা কাপড় গোছাচ্ছে। আমি ঘরে ঢুকে জিজ্ঞেস করলাম, কোথাও যাবে তুমি? আমি একা নই, ঋষিও যাবে আমার সাথে। কোথায় যাবে? মুম্বাই যাচ্ছি। কবে ফিরবে? মনে হয় না আর ফিরব, আমরা ওখানেই থাকব। আর দাদা? আমি আর ঋষি একা যাচ্ছি। মাথায় আকাশ ভাঙার মতন অনুভূতি হলো। এতদিন বাদে ফিরে এলাম যার জন্য, সে কি না এত দূরে চলে যাবে? আমায় বললে না কেন? দেখো ঋদ্ধি, আজ তোমায় আমার কিছু বলার নেই, কিন্তু তোমার এত প্রশ্নের উত্তরগুলো আজ দিয়েই যাব। দেখো ঋদ্ধি, তোমায় নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। যেদিন প্রথম হাতটা ধরেছিলে সেদিনই তোমার জন্য নিজেকে পরিপূর্ণ ভেবেছিলাম। সকালবেলা উঠে তোমার প্রথম গলার স্বর শুনে দিন শুরু করতাম। চাকরি তো করেছি, বলতে পারবে না কোনো দিন তোমার ভালোবাসাকে অবহেলা করেছি। অনেক সময় তোমার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি রাগ দেখে কতদিন কথা বলনি। তাও আমি নিজেই এগিয়ে যেতাম সম্পর্কটা ভালো রাখার জন্য, কারণ তোমায় ভালোবাসতাম। তাই তোমার হাজার রাগ সত্ত্বেও আমি নিজেই তোমার কাছে ছুটে যেতাম। আমার ভুল থাকলেও শুধু তোমার জন্য নিজে তোমায় ডমিনেট করাকে সহ্য করতাম না। আমরা মেয়েরা না তোমাদের মতন রাগ দেখিয়ে সারা জীবন থাকতে পারি না। ভালোবাসার মানুষের জন্য সব করতে পারি। যেদিন থেকে ইগনোর করতে শুরু করলে, রোজ রাতে ফেসবুকে তোমার ছবি দেখতাম। তোমার ফোন ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকতো, চোখের জলে বালিশ ভিজত। বারবার ফোন কেটে দিতে, অকথ্য ভাষায় অপমান করতে। শুধু এটুকু বুঝেছিলাম,
কাউকে সত্যি ভালোবাসলে কষ্ট পেতেই হবে, এটাই বুঝি নিয়ম। তুমি ইচ্ছে মতন অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে, আমি কিন্তু তোমার অপেক্ষাতেই দিন কাটাতাম। রোজ ভাবতাম একবার তোমার গলার স্বরটা যদি আবার শুনতে পাই, আবার সব কিছু আগের মতন হয়ে যাক। সেই সকালের প্রথম গুড মর্নিংটা তোমায় দিয়ে শুরু, সেই ভালোবাসা, সেই খুনসুটি, সেই তোমার কাছে আসা, সব শেষ করে দিলে এক নিমেষে। বাড়ি থেকে বিয়ের জন্য ছেলে দেখলো। রিপন তোমার দাদা জানতাম না, পরে জানলাম। এদিকে মা বাবা বিয়ে ঠিক করে ফেললো। বাড়িতে বাধা দিইনি, কারণ একবার তো নিজে ভালোবেসে ঠকেছি, তাই আর নতুন করে ঠকতে চাইনি। বিয়ের পর এই বাড়িতে এলাম, সবাই আমায় সাদরে গ্রহণ করলো। কিন্তু নূপুরের সাথে রিপনের সম্পর্কটা জানার পর আবার একবার নিজেকে শেষ মনে হলো। ডিভোর্স নিতে চাইলাম। সেদিন তোমার কথার উপর বিশ্বাস করে এই বাড়িতে ফিরে এলাম, কিন্তু তুমি আবার ঠকালে আমায়। ঋষি এলো, তুমি তাকেও অস্বীকার করলে। সেদিন তো মরে যেতেই চেয়েছিলাম, সেদিন বাঁচালে কেন? প্লিজ স্মিতা, আমায় ক্ষমা করো। ক্ষমা তো তোমায় কবেই করে দিয়েছি ঋদ্ধি। ক্ষমা করেছি বলেই তো বেঁচে আছি। বাড়িতে জানে তোমরা চলে যাবে? রিপনকে বলেছি, ও কিছু বলেনি। আমার কোনো ডিসিশনে সে মাথা ঘামায় না। তোমার মা বাবা একটু জোরাজুরি করেছিল, কিন্তু আজ আর কারোর কোনো কথা শোনার ইচ্ছে বা অবকাশ নেই। এতদিনে ভালো একটা প্রমোশন পেয়েছি। এতদিন তো সবার জন্য ভেবেছি, এবার না হয় নিজের জন্য একটু ভাবি। ঋষির স্কুলের ব্যবস্থা করে নিয়েছি। অনলাইনে সব ফর্মালিটি কমপ্লিট। কাল দুপুরে ফ্লাইট। এখন সব গোছাতে হবে। একটু চেক করে না নিলে কাল অসুবিধা হবে। তুমি এবার ঘুমাতে যাও। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। চোখের জল আজ আমার পড়ছে, কিন্তু সেটা স্মিতার সামনে দেখাতে পারলাম না। স্মিতা নিজের কাজে মন দিল। আমি একটু ঋষির কাছে থাকবো। ঠিক আছে, তুমি ঋষির কাছে থাকো, আমি অন্য ঘরে শুয়ে পড়ছি। স্মিতা ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন সারা রাত ঋষির পাশে শুয়ে রইলাম। ঘুমের ঘোরে আমার গায়ে পা তুলে দিচ্ছিল। ছোট ছোট হাত পা খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। কালও চলে যাবে স্মিতার সাথে। সারা রাত ঋষির দিকে তাকিয়ে বসে থাকলাম। দেবস্মিতাই ওর নাম রেখেছিল দেবর্ষী। জানি কেন রেখেছিল। মনে হচ্ছিল রাতটা যেন না ফুরায়। আমার ভরা সংসার আমি নিজেই হারিয়েছি। স্মিতার মতন কেউ আমায় নিঃস্বার্থভাবে ভালোবাসেনি, কিন্তু আমি শুধু ওকেই কষ্ট দিয়েছি। সকাল হলো, বুঝলাম স্মিতা এসেছে ঘরে। ঋষি ঘুম থেকে উঠে আমায় দেখে একটু হাসল। আমি গলা জড়িয়ে ধরলাম ওকে। মা আজ সারাদিন চুপ, মুখে আর কথা নেই। স্মিতা আজ রান্না করলো। কথায় বুঝলাম ভোর 4টায় উঠে রান্না সেরেছে। আমি ঋষিকে কোলে নিতে বলল, জানো আমরা আজ চলে যাব। নিজের ঔরসকে দূরে সরিয়ে আজ শত কাছের হয়েও আর কোনো দিন পাবো না। দাদা সকালবেলা বাড়ি এলো, ঠিক 10টা। ড্রাইভার এলো, স্মিতাকে ডাক দিল, বৌদি এসে গেছি। দেখলাম স্মিতা আর ঋষি মা বাবাকে নমস্কার করে গাড়িতে উঠছে। ড্রাইভার লাগেজগুলো গাড়িতে তুলে নিল। স্মিতা দাদাকে বলল, আমরা আসছি। আজ কেন জানি না দাদাকে কেমন অন্যমনস্ক লাগলো। একবার ভাবলাম বলি, স্মিতা যেও না। মনে হচ্ছিল ছুটে গিয়ে জড়িয়ে ধরি। অযাচিত হয়ে নিজেই বললাম, আমি কি যাব? স্মিতা উত্তর দিল না। তাও গাড়িতে উঠলাম। সারা রাস্তা কোনো কথা বলল না স্মিতা। ঋষিকে কোলে নিয়ে বসলাম। গাড়ি ঢুকলো এয়ারপোর্টে। স্মিতা ঋষির ফ্লাইট 8 ঘন্টা লেট। স্মিতা আমায় ক্ষমা করো। ঋষিকে নিয়ে যেও না, আমি পারবো না তোমাদের ছেড়ে থাকতে। আমায় ছেড়ে যেও না স্মিতা। স্মিতা আমায় ছেড়ে যেও না। স্মিতা কোনো উত্তর দিল না। স্মিতা ঋষি এগিয়ে চলল। বাই বাই কাকাই। ঠাম্মা দাদা আর বাবাইকে একটা আপ্পা দিয়ে দিও তো। ঋষির মুখে আজ খুব বাবা ডাকটা শুনতে ইচ্ছে করছিল, কিন্তু আজ সব অধরা। স্মিতা একবার তাকালো, আমার কাছে এসে বলল, ভালো থেকো ঋদ্ধি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।